আজকের বিষয় ফিগার অফ স্পিচ। বাংলাতে যেরকম তোমরা ছন্দ এবং অলংকার পড়েছো, ইংরেজিতে সেরকমই একটা পার্ট রয়েছে যার নাম হচ্ছে রেটোরিক, যেটা তোমরা ইংলিশে যদি কেউ অনার্স করো এর পরবর্তীকালে তখন পাবে। এখন তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটার আমরা কিছু অংশ পড়ব যেটার নাম হচ্ছে ফিগার অফ স্পিচ। আগে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এই ফিগার অফ স্পিচ এতটা পরিমাণ গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে এই ফিগার অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই ফিগার অফ স্পিচ থেকেও অনেক প্রশ্ন থাকে। তাই তোমাদেরকে আর এই ফিগার অফ স্পিচটাকে অবহেলা করা চলবে না, এর ওপরে গুরুত্ব দিতে হবে। তো দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই ইন্টারেস্টিং এবং সহজ। এতে কঠিন বা ভয় পাওয়ার মতো কিছুই নেই। একবার যদি বুঝতে পেরে যাও তাহলে দেখবে খুবই সহজ লাগছে। তাহলে ফিগার অফ স্পিচ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে তার সংজ্ঞা, তার প্রকারভেদ, এই সমস্ত কিছু সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে। তবেই দেখবে ফিগার অফ স্পিচের বিভিন্ন ধরন বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো, ডেফিনেশন, ফিগার অফ স্পিচ কি, প্রথমে এটা আমাদেরকে জানতে হবে। দ্য ভেরি ওয়ার্ড ফিগার হ্যাজ ইটস অরিজিন ফ্রম দ্য ল্যাটিন ফিগুরা, মিনিং দ্য এক্সটার্নাল ফর্ম অর শেপ অফ আ থিং। ফিগার বলতে আমরা সবাই জানি, যেটাকে জেনারেলি আমরা মিন করি ফিগার, কিন্তু সেটা তো এখানে সেই ফিগার অর্থে প্রয়োগ হচ্ছে না। তাহলে ফিগার, এই যে শব্দটি, এটি একটি ল্যাটিন শব্দ ফিগুরা থেকে নেওয়া হয়েছে, যার মানে কি না, দ্য এক্সটার্নাল ফর্ম অর শেপ অফ আ থিং, কোনো জিনিসের বাইরের বাহ্যিক যে স্ট্রাকচার সেটাকে বলছে ফিগার। ইট হ্যাজ অ্যানাদার মিনিং, রিমার্কেবল। এর আরো একটা সেকেন্ডারি মিনিং আছে, যার মানে হচ্ছে রিমার্কেবল, মানে উল্লেখযোগ্য। তাহলে ফিগার অফ স্পিচ কি না, ফিগার অফ স্পিচ ইজ আ রেটোরিক্যাল অর্নামেন্ট অর ডেকোরেশন অফ ল্যাঙ্গুয়েজ টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ রিমার্কেবল অ্যান্ড ইমপ্রেসিভ। তাহলে আমরা তো বিভিন্নভাবে কথা বলি এবং এই কথা বলার ধরন সবার সমান নয়। তাহলে কেউ কেউ দেখবে কথা বলার সময় সুন্দর উপমা ইউজ করছে এবং তার ফলে তার কথাগুলো শুনতে খুব বেশ ভালো লাগছে। তার উদাহরণ, তার ল্যাঙ্গুয়েজ যে চুজ করার ক্ষমতা এতই সুন্দর যে আমরা বাকি সবার তুলনায় তার কথাটা শুনতে বেশি আকৃষ্ট হই। তার কি কারণ বলতো? তার একটাই কারণ, সে ফিগার অফ স্পিচ ইউজ করে কথাটি বলেছে। তাই বলছে ফিগার অফ স্পিচ ইজ দ্য রেটোরিক্যাল অর্নামেন্ট। অর্নামেন্ট মানে জানো, গয়না। রেটোরিক্যাল, এটা তোমাদের কাছে একটা নতুন শব্দ। তো রেটোরিক্যাল মানে হচ্ছে রেটোরিক সম্বন্ধীয়। এবার এই রেটোরিকটা কি জিনিস, যেটা একটু আগে বললাম যে তোমরা যারা এর পরবর্তীকালে ইংলিশ অনার্স নিয়ে পড়বে তারা এই রেটোরিক শব্দটি গিয়ে পাবে। এই রেটোরিক কি সেটা আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, রেটোরিক কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড রেটোর, মিনস দ্য পাবলিক স্পিকার। রেটোরিক একটা গ্রিক শব্দ, রেটোর থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পাবলিক স্পিকার, বক্তা। রেটোরিক মিনস দ্য আর্ট অফ ইফেক্টিভ অ্যান্ড ইমপ্রেসিভ কম্পোজিশন, spoken or written. It adds beauty to the speaker's or writer's composition. তাহলে রেটোরিকের মানে হচ্ছে কথা বলা বা লেখা, মানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা বলা আকারে বা লেখা আকারে যেভাবেই আমরা কম্পোজ করি না কেন, সেটার যে একটা কৌশল, যার ফলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইফেক্টিভ, ফলপ্রসূ বা ইমপ্রেসিভ, খুব ভালো বানাচ্ছি, সেটাকেই বলছে রেটোরিক। গ্রামার টিচেস আস টু স্পিক অর রাইট আ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি অ্যান্ড ক্লিয়ারলি। On the other hand, rhetoric teaches us how to add beauty to the speaker's or writer's style of composition. তাহলে রেটোরিকের সাথে গ্রামারের পার্থক্য কি না, রেটোরিক কি করে, অ্যাডস বিউটি। দেখো, এখানেও বলেছিলাম রেটোরিক কি করে, আমরা যেই কথাগুলো বলি বা লিখি তাতে সৌন্দর্য, মানে সেই কথাগুলোকে আরো সুন্দর করে তোলে, মানে সেই কথাগুলোকে বা ভাষাগুলোকে বা লেখনীগুলোকে আরো সুন্দর করে তোলে। তাহলে গ্রামার আমাদের ভাষাকে নির্ভুল করে এবং পরিষ্কার করে, আর অন্যদিকে তাহলে রেটোরিক আমাদের ভাষাকে কি করে, আরো সুন্দর করে তোলে। আমরা যে কথা বলি বা লিখি সেই ভাষাগুলোকে আরো সুন্দর করে তোলে, সেই ভাষাগুলোকে ইমপ্রেসিভ করে তোলে, ইফেক্টিভ করে তোলে। তাহলে বুঝতে পেরেছো রেটোরিক মানে কি? রেটোরিক হচ্ছে সেই আর্ট, যেই আর্টের দ্বারা আমরা কি করি, আমাদের ল্যাঙ্গুয়েজকে আরো সুন্দর বানাই। তাহলে বোঝা গেল রেটোরিক কি। তাহলে দেখো, ফিগার অফ স্পিচ ইজ দ্য রেটোরিক্যাল অর্নামেন্ট অর ডেকোরেশন অফ ল্যাঙ্গুয়েজ to make the language remarkable and impressive. তাহলে ফিগার অফ স্পিচও রেটোরিক্যাল অর্নামেন্ট, মানে যেখানে আমরা রেটোরিক্যাল অর্নামেন্ট ইউজ করছি, ইউজ করে আমাদের ল্যাঙ্গুয়েজকে ডেকোরেট করছি, যার ফলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইমপ্রেসিভ হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে, সুন্দর হয়ে উঠছে। তাহলে ফিগার অফ স্পিচ হলো সেই রেটোরিক্যাল অর্নামেন্ট যার ফলে আমরা আমাদের ভাষাকে সুন্দর করে সাজিয়ে তাকে ফলপ্রসূ এবং চিত্তাকর্ষক বানাতে পারি, তাকেই বলছে ফিগার অফ স্পিচ। বোঝা গেল?
ফিগার অফ স্পিচ মানে আমরা যেই কৌশল প্রয়োগ করে যেভাবে রেটোরিক্যাল অর্নামেন্ট ইউজ করে আমাদের ভাষাকে আরো সুন্দর ও চিত্তাকর্ষক করে তুলতে পারে তাকেই বলছে ফিগার অফ স্পিচ। তাহলে ফিগার অফ স্পিচ মানে হচ্ছে সেই কৌশলী গয়না যেই গয়নার দ্বারা আমরা আমাদের ভাষাকে আরো সুন্দরভাবে পরিবেশন করতে পারি, যার ফলে আমাদের ভাষা কি হয়ে ওঠে, চিত্তাকর্ষক এবং ফলপ্রসূ। তাহলে চলতি বাংলায় বলতে গেলে আমাদের ভাষাকে আমরা যে কথা বলি সেই কথাকে আরো ইন্টারেস্টিং, আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার নামই হচ্ছে ফিগার অফ স্পিচ। এরপরে দেখো ক্লাসিফিকেশন অফ ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কত প্রকারের হয়? তাহলে প্রথমেই আমরা ফিগার অফ স্পিচ কিভাবে প্রশ্ন আসে এটাতেই চলে গেলে হবে না, আগে জেনে নিতে হবে, একটু নলেজ থাকা দরকার, না হলে তোমরা কেউ কোথাও বুঝতে পারবে না। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম ফিগার অফ স্পিচ কাকে বলে, বুঝে গেলাম কি থেকে এসেছে, রেটোরিকের সংজ্ঞা জেনে গেলাম, রেটোরিকের অর্থ জানলাম, গ্রামারের সাথে রেটোরিকের পার্থক্য জানলাম। এবারে আসবো ক্লাসিফিকেশন, প্রকারভেদ, কয় প্রকার ফিগার অফ স্পিচ আছে। এই ফিগার অফ স্পিচ সাধারণত তোমরা যখন ইংলিশ অনার্স পড়বে তখন দেখবে অনেকগুলো প্রকারভেদ রয়েছে, সেই সমস্ত প্রকারভেদের আবার বিভিন্ন উদাহরণ রয়েছে এবং বিভিন্ন সাব ডিভিশন রয়েছে, কিন্তু তোমাদের এইচএস লেভেলের জন্য বা উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য সেগুলোর সমস্তগুলো পড়ার দরকার নেই, সেগুলো থেকে বেছে বেছে কিছুগুলো তোমাদের সিলেবাসে বা তোমাদের পাঠ্যক্রমের জন্য উপযুক্ত যেইগুলো সেগুলো পড়লেই হবে। বাদ বাকি সমস্তগুলো তোমরা যারা যারা ইংলিশ অনার্স পড়বে ভবিষ্যতে তারা গিয়ে সেখানে পাবে। তাই আমার আজকের এই ভিডিওতে আমি ফিগার অফ স্পিচ কি, রেটোরিক কি, ফিগার অফ স্পিচের ক্লাসিফিকেশন, এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেগুলোর পরে আমি বেছে বেছে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফিগার অফ স্পিচ তোমাদেরকে বোঝাবো। বাদ বাকি সবগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য বোঝার দরকার নেই। বাকি সমস্ত কিছুর ভিডিও আমি ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য যেই ভিডিওটা বানাবো সেটাতে রাখবো। তো দেখো ক্লাসিফিকেশন অফ ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের প্রকারভেদ। উই হ্যাভ জেনারেলি 7 ক্লাসেস অফ ফিগার্স। আমাদের সাধারণত 7 ধরনের ফিগার অফ স্পিচ আছে। কি কি? ফিগার্স বেসড অন সিমিলারিটি, figures based on association, figures based on contrast, figures based on imagination, figures based on indirectness, figures based on sound এবং নাম্বার 7 figures based on construction। এই 7 রকম প্রকারভেদের মধ্যে প্রত্যেক ফিগার অফ স্পিচের আন্ডারে আমরা আলাদা আলাদা করে অনেক সাবডিভিশন পাবো। সেগুলো কি দেখো, ফিগার্স বেসড অন সিমিলারিটি মানে একই রকম, সিমিলারিটি বেসড ফিগার্স কি কি রয়েছে, সিমিলি, মেটাফোর, অ্যালিগরি, প্যারাবল, ফেবল। এই 5টা হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটির আন্ডারে। কিভাবে এটা ফিগার্স বেসড অন সিমিলারিটির আন্ডারে পড়ছে আমরা পরে দেখব। এরপরে দেখো ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন মানে একত্রিত হওয়া, এর উপরে বেস করে কি কি রয়েছে সাবডিভিশন, মেটোনিমি, সিনেকডকি, ট্রান্সফার্ড এপিথেট অর হাইফালেজ অ্যান্ড অ্যালিউশন। এরপরে দেখো ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট বা ডিফারেন্স, পার্থক্য অনুসারে, অ্যান্টিথেসিস, এপিগ্রাম, অক্সিমোরন, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স। এরপরে রয়েছে ফিগার্স বেসড অন ইমাজিনেশন, ধারণার উপরে, পার্সোনিফিকেশন, অ্যাপোস্ট্রফি, প্যাথেটিক ফ্যালাসি, ভিশন, হাইপারবোল। এরপরে রয়েছে ফিগার্স বেসড অন ইনডাইরেক্ট মানে ডিরেক্টলি এখানে উল্লেখ হবে না। কি কি রয়েছে, ইনুয়েন্ডো, আইরনি, পেরিফ্রেসিস অ্যান্ড ইউফেমিজম। তারপরে রয়েছে ফিগার্স বেসড অন সাউন্ড, শব্দ, শব্দের উপরে বেসড করে, পান, ওনোমাটোপোইয়া অ্যান্ড অ্যালিটারেশন। তারপরে রয়েছে ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে বাক্যের গঠনে কিভাবে ফিগার অফ স্পিচ থাকছে সেইটা। কি কি রয়েছে এর মধ্যে, ইন্টারোগেশন, এক্সক্লামেশন, কিয়াসমাস, যুগ্মা, লাইটোটেস বা লিটোটেস, অ্যান্টিস্ট্রফি, অ্যাসিন্ডেটন, পলিসিন্ডেটন, ওপোসিওপেসিস, প্যারালেইপসিস, অ্যানাফোরা, হাইপারব্যাটন। তাহলে আমরা 7 ধরনের ফিগার অফ স্পিচের প্রকারভেদ জানলাম এবং তার সমস্ত সাবডিভিশনগুলোও জানলাম। কিন্তু এই এতগুলো ফিগার অফ স্পিচ তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য এতগুলো প্রয়োজন নেই, যেমনটা আমি আগেই বলেছি। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 10 রকমের ফিগার অফ স্পিচ যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ জেনে রাখা, সেগুলি আজকে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে ফিগার অফ স্পিচ বেসড কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে তোমাদের কারো কোথাও কখনোই আর অসুবিধা হবে না। দেখো 10 মোস্ট ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ ফর ইউ। তোমাদের জন্য 10টি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ এখানে আমি আলোচনা করলাম। বাকি সমস্ত ফিগার অফ স্পিচগুলোর আলোচনা আমি ইংলিশ অনার্সের স্টুডেন্টদের জন্য যে ভিডিও বানাবো তাতে থাকবে। তোমাদের জন্য দেখো এই 10টা গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ
যেগুলো তোমরা দেখে নিলে আর কখনো ফিগার অফ স্পিচ রিলেটেড কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে বা বুঝতে উত্তর দিতে কোনো অসুবিধে হবে না আশা করি। তো দেখো নাম্বার 1 সিমিলি। সিমিলি দেখেছিলাম ফিগার্স বেসড অন সিমিলারিটির আন্ডারে পড়েছিল। প্রত্যেকটির উদাহরণ এবং প্রকৃতপক্ষে সেটি কি আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই। দেখো এখানে লিখেছি সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। বলো তো লাইনটা মনে পড়ছে নাকি? হ্যাঁ, লাইনটা তোমাদের ব্যাঙ্গল সেলার থেকে নেওয়া। কি বলা হয়েছিল? সাম, এখানে সেই চুড়িগুলোর কথা বলা হয়েছে যে সেই চুড়িগুলো লাইক একদমই যেন ফিল্ড অফ সানলিট কর্ন, সানলিট কর্নের যে ক্ষেত সেই রকমই দেখতে, মানে ওই ক্ষেতের ওপরে সূর্যের আলো পড়লে যেমন একটা সোনালি লাগে, চুড়িগুলো একদমই সেরকম সোনালি রঙের। তাহলে দেখো এখানে সেই চুড়িগুলোকে, সাম বলতে চুড়িগুলো আগে উল্লেখ করা ছিল, তাই এখানে সাম কথাটার দ্বারা আমরা যেহেতু কবিতাটা আগে পড়েছি বুঝতে পারছি, তাহলে এখানে চুড়িগুলোকে সেই সানলিট কর্ন যে ফিল্ড সেটার সাথে তুলনা করা হয়েছে। কোন শব্দটির দ্বারা? এই লাইক শব্দটির দ্বারা। কি বলে? যে সেগুলো লাইক একদমই যেন সেই ফিল্ডস অফ সানলিট কর্ন। তো বলেছে সিমিলি ইজ এ টাইপ অফ ফিগার অফ স্পিচ দ্যাট ডিরেক্টলি কম্পেয়ার্স টু থিংস বাই লাইক অর অ্যাজ। সিমিলি এমন একটা ফিগার অফ স্পিচ যেটা ডাইরেক্ট কম্পেয়ার করে, তুলনা করে দুটো জিনিসকে একটা শব্দ দিয়ে, লাইক বা অ্যাজ। তাহলে দেখো এখানে দুটো জিনিসের তুলনা পেলাম, চুড়ি এবং সেই ফিল্ডস অফ সানলিট কর্ন, এবং সেটাকে লাইক দিয়ে তুলনাটা করা হয়েছে। ডিরেক্টলি আমরা লাইক দেখতে পাচ্ছি এবং ডিরেক্টলি তুলনাও দেখতে পাচ্ছি। তাহলে এটা অবভিয়াসলি একটা উদাহরণ সিমিলির, এটা আমরা বুঝতে পারছি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। আমি ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যহীনভাবে, লোনলি একাকী, অ্যাজ আ ক্লাউড একটি মেঘের মতো। তাহলে এখানে আমি নিজেকে তুলনা করছি একটা মেঘের সাথে, যে মেঘ যেমন একাকী উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আমিও সেরকম ঘুরে বেড়াই। তাহলে এখানে দেখো আইকে ক্লাউডের সাথে তুলনা করা হয়েছে এবং এখানে অ্যাজ এই শব্দটি ইউজ করা হয়েছে। আমরা পেয়েছি সিমিলিতে লাইক এবং অ্যাজ এই দুটো শব্দ থাকবে, তুলনা হবে। তাহলে এখানে মিললো, এখানেও তুলনা হয়েছে আইয়ের সাথে ক্লাউডের এবং অ্যাজ এর উল্লেখ আছে। ঠিক যেমন আগেরটাতে এখানে সাম মানে ওই চুড়িগুলোর সাথে সানলিট কর্ন ফিল্ডের যে তুলনা হয়েছিল এবং লাইক ওয়ার্ডটা দেওয়া ছিল। তাহলে সিমিলি বোঝা গেছে, সিমিলি হবে দুটো জিনিসের মধ্যে তুলনা হবে এবং সেই তুলনাটা লাইক বা অ্যাজ দ্বারা বোঝানো হবে। লাইক বা অ্যাজ ওয়ার্ডটা অবশ্যই সেই সেন্টেন্সে থাকবে এবং দুটো জিনিসের মধ্যে তুলনা হবে। এটাই হচ্ছে সিমিলি। আশা করি সিমিলি বুঝতে কারো কোনো অসুবিধে নেই। এর পরবর্তীতে সিমিলি কোথাও কোয়েশ্চেনে পেলে আশা করি কারো কোথাও ভুল হবে না। এরপরে দেখো মেটাফোর। মেটাফোর কি? দ্য মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ডিরেক্টলি রেফার্স টু ওয়ান থিং বাই মেনশনিং অ্যানাদার। মেটাফোর হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেটা ডিরেক্টলি, ডাইরেক্ট, একদম নির্দিষ্টভাবে রেফার করে একটা জিনিসকে অন্য একটা জিনিস দিয়ে। যেমন দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। উটকে বলা হচ্ছে মরুভূমির জাহাজ। এখানে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। তাহলে এখানে ক্যামেলকে শিপের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে শিপ কোথায় থাকে? শিপ থাকে ওশিয়ানে। তাহলে ক্যামেল কিন্তু জাহাজ নয়, উট কিন্তু জাহাজ নয়, কিন্তু এখানে বলা হয়েছে উট হলো মরুভূমির জাহাজ। ঠিক যেভাবে সমুদ্রে আমাদেরকে জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, সেরকমই মরুভূমিতে আমাদেরকে উট এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে। তাই এখানে উটকে মরুভূমির জাহাজ বলা হয়েছে। দেখো এখানে ডাইরেক্ট জিনিসটাকে রেফার করা হয়েছে, মানে একেই ওটা বলে দেওয়া হয়েছে। এখানে তুলনা করে ডিরেক্টলি বলা হয়েছে কাকে কি বলছি আমি। এখানে লাইক বা অ্যাজ বলা হয়নি। আমি বলছি না যে দ্য ক্যামেল ইজ লাইক দ্য শিপ অফ ডেজার্ট। লাইক যদি বলতাম সিমিলি হয়ে যেত, কিন্তু লাইক বলছি না, দুটো জিনিসকে একটাকে দিয়ে আর একটাকে রেফার করছি এবং তাই এটা হয়ে যাবে মেটাফোর। আশা করি মেটাফোর সবাই বুঝতে পেরেছো। ঠিক যেমন আমি যদি বলতাম সি ইজ লাইক আ রোজ, কোনো মেয়েকে দেখে ধরো বললাম এত সুন্দর বা প্রিটি যে সে একদমই রোজের মতো দেখতে, তাহলে আমি তুলনা করলাম মেয়েটাকে রোজের সাথে এবং লাইক কথাটা বলে দিলাম, তাহলে ওটা সিমিলি হয়ে যাবে। কিন্তু ঠিক একই সেন্টেন্সকে আমি যদি বলি সি ইজ আ রোজ, কোনো মেয়েকে এত সুন্দর দেখতে, যে আমি যদি বলি সে একটি গোলাপ, তাহলে আগের সেন্টেন্সে দেখো গোলাপের মতো বলেছি আমি লাইক, তাই সেটা সিমিলি হয়েছে, কিন্তু নেক্সট সেন্টেন্সে আমি ডিরেক্টলি তাকেই গোলাপ বলে দিয়েছি, তাহলে এটা এখানে মেটাফোর হয়ে গেছে। আশা করি সিমিলি এবং মেটাফোর এই দুটো জিনিস বুঝতে কারো অসুবিধে নেই, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। সিমিলিতে লাইক ওয়ার্ডটা থাকবে, দুটোর মধ্যে যে কম্প্যারিজন হবে, বা অ্যাজ ওয়ার্ডটা থাকবে। মেটাফোরে সেটা থাকবে না, ডিরেক্টলি রেফার করা হবে একটাকে অন্যটা দিয়ে। নাম্বার 3 দেখো অ্যান্টিথেসিস। কি বলেছে? অ্যান্টিথেসিস হচ্ছে
টু অপোজিট আইডিয়াস ইন ওয়ান স্টেটমেন্ট, দুটো বিপরীত ধারণা একটি বক্তব্যের মধ্যে থাকবে। কন্ট্রাস্টেড ওয়ার্ডস, আইডিয়াস, ক্লজেস আর প্লেসড টুগেদার ইন আ ব্যালেন্সড গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফর এমফাসিস। তাহলে দুটো তুলনামূলক শব্দ বা ধারণা বা ক্লজেস এগুলো একসাথে বসানো থাকবে ব্যালেন্স আকারে এবং এর একটি প্রভাব থাকবে। কি দেখো, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে আমরা যদি একত্রিত থাকি আমরা দাঁড়িয়ে থাকবো, পৃথক হয়ে গেলে পড়ে যাব। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। মানুষ মাত্রই ভুল হয় আর ক্ষমা করে দিলেই সেটা স্বর্গীয় হয়ে যায়। তাহলে এখানে দেখো দুটো অপোজিট আইডিয়া রয়েছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই দুটো অপোজিট আইডিয়া পাশাপাশি বসেছে একটি ব্যালেন্স ফর্মে এবং এর দ্বারা একটি গুরুত্বপূর্ণ মেসেজ যাচ্ছে, এমফাসাইজ হচ্ছে, কথাটি বলা হচ্ছে ফর এমফাসিস, কিছু একটা জোর দিয়ে বোঝাতে। তাহলে এটাই হচ্ছে অ্যান্টিথেসিস, দুটো অপোজিট ধারণা পাশাপাশি বসবে এবং তার একটি অর্থ থাকবে, খুব গভীর অর্থ থাকবে। নাম্বার 4, অক্সিমোরন। অক্সিমোরন কি? টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর প্লেসড সাইড বাই সাইড, দুটো অপোজিট টাইপের ওয়ার্ড পাশাপাশি বসবে। আগেরটাই কি ছিল? ওয়ার্ড হতে পারে, আইডিয়াস হতে পারে এবং ক্লজেস হতে পারে। অক্সিমোরনে শুধুমাত্র দুটো আলাদা বা বিপরীত বা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসবে একটি তাৎপর্যপূর্ণ মিনিং বের করবে। কিরকম দেখো, ফেয়ার ডেভিল, এটা পড়েছো, আশা করি এটা সবাই বুঝতে পারছো কোথা থেকে নেওয়া। হ্যাঁ, ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে বলেছিল না ফেয়ার ডেভিল। দেখো, ফেয়ার যে হবে, ডেভিল কি সে হতে পারে? না, কখনোই নয়। ফেয়ার মানে কি? যে সুন্দর, যে সৎ, যে ভালো। আর ডেভিল কি? যে শয়তান। তাহলে ফেয়ার আর ডেভিল দুটো তো পুরোপুরি অপোজিট ওয়ার্ড, তাহলে পুরোপুরি দুটো অপোজিট ওয়ার্ড সাইড বাই সাইড বসেছে, তাই এটা হচ্ছে অক্সিমোরন। ইট ইজ কমপ্লিটলি আনফিনিশড, এটা সম্পূর্ণভাবে অসমাপ্ত। তাহলে দেখো, সম্পূর্ণভাবে আবার অসমাপ্ত, দুটো অপোজিট ওয়ার্ডস কিন্তু পাশাপাশি বসেছে একটা স্ট্রাইকিং ইফেক্ট দেওয়ার জন্য, যে এটা শুনতে বেশ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে, কমপ্লিটলি আনফিনিশ। তাই এটা হয়ে যাবে অক্সিমোরনের উদাহরণ। এরপরে দেখো নাম্বার 5 কি বলেছে? পার্সোনিফিকেশন। নাম্বার 1 একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো, দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। লাইনটা বোঝা যাচ্ছে কোথা থেকে নেওয়া? লাইনটা ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেওয়া, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কি বলেছে? দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, তাহলে সিটিটা যেন পরিধান করে রয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, যে সিটি কি পরে রয়েছে? সকালবেলার সৌন্দর্যটা। তাহলে দেখো, এখানে কোনো সিটি কি মানুষ যে সে পরে থাকতে পারবে কিছু গার্মেন্টসের মতো, পোশাকের মতো? না তো। তাহলে এখানে সিটি, তার উপরে মনুষ্য গুণগুলো অর্পণ করা হচ্ছে, যে মানুষ যেরকম জামা কাপড় পরে, এখানে যেন কবি বলেছেন সিটিটাও যেন কিছু পরছে, কি না সকালবেলার সৌন্দর্যটা পরে আছে পোশাকের মতো। তাই বলেছে যে মনুষ্য কোয়ালিটিস গুলো, মানে হিউম্যান কোয়ালিটিস, ইমোশনস আর অ্যাট্রিবিউটেড টু অ্যানিমালস অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। তাহলে যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এবং অ্যানিমালস এদের ওপরে মানুষের গুণ অর্পণ করা হবে, তখন সেখানে বলা হবে সেটা পার্সোনিফিকেশন। পার্সন থেকে পার্সোনিফিকেশন, মানে পার্সন মানে মানুষ, মানুষের যে সমস্ত গুণ, কোয়ালিটিস, ইমোশন, এগুলো যখন কোনো মনুষ্যতর প্রাণী মানে অ্যানিমালসদের ওপরে বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসের ওপরে অর্পণ করা হবে, তখন সেটাকে বলছে পার্সোনিফিকেশন। দেখো, সিটি মানুষ নয়, কিন্তু বলেছে যেন পোশাক পরার মতো সে পরেছে সকালবেলার সৌন্দর্য, তাই এখানে সিটিকে পার্সোনিফাইজ করা হয়েছে, মানে সিটিকে মানুষ হিসেবে ভেবে মানুষের যে গুণ, যে ওয়্যার পরিধান করা বা পরা, সেটা তার উপরে অর্পণ করা হয়েছে। দ্য সান স্মাইলড হ্যাপিলি ডাউন অ্যাট আস, সূর্য হাসছিল নিচে আমাদের দিকে তাকিয়ে। সান স্মাইলড, এখানে দেখো মানুষের গুণ তো, এটা মানুষ করে তো, স্মাইলিংটা তো মানুষের গুণ, হাসে তো মানুষ, সান তো কখনো হাসতে পারে না, তাহলে সান এখানে যেন হাসছে, মানুষের গুণগুলো যেখানে অর্পণ করা হয়েছে, তাই পার্সোনিফিকেশন, পার্সনের যে কোয়ালিটি অর্পণ করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস বা ইনঅ্যানিমেট অবজেক্ট বা অ্যানিমালসের ওপরে, তখন তাকে পার্সোনিফিকেশন বলবো।
দেখো প্রথমের এই লাইনটা থেকে আমরা আরো এখানে ফিগার অফ স্পিচ বের করতে পারবো। লাইক দেখে বুঝতে পারছি সিমিলি হতে পারে এখানে, তাই তো? সিটি লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে এখানে লাইক রয়েছে, কাকে কার সাথে তুলনা করা হচ্ছে? লাইক দিয়ে পোশাকটাকে, সকালবেলার সৌন্দর্যটার সাথে পোশাকের তুলনা করা হচ্ছে। তাহলে এখানে সিমিলিও পাওয়া গেল এই লাইনটা থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নাম্বার 6 দেখো, ভিশন কি? an absent or imaginary picture is vividly present। তাহলে একটা অনুপস্থিত বা কল্পনা করে নেওয়ার মতো দৃশ্য যেন প্রাণবন্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে। তাহলে ভিশন আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? ম্যাকবেথ সিজ আ ড্যাগার ফ্লোটিং ইন ফ্রন্ট অফ হিম। মনে পড়ছে ম্যাকবেথ যখন রাজা ডানকানকে খুন করা বা হত্যা করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তার শয়নকক্ষের দিকে, কি দেখতে পাচ্ছিল? যে তার হাতে ধরে থাকা ছুরিটার মতোই একটা ছুরি তার চোখের সামনে হাওয়ায় ভাসছে, যে ছুরিটার হাতলটা তার দিকেই পয়েন্ট করা হয়েছিল। তো তারপরে সেটাকে কি বোঝা গেল? যে ওটা কিছুই নয়, শুধুমাত্র তার ভ্রম। তাহলে ভিশন হচ্ছে যে কোনো অনুপস্থিত বা কল্পনাপ্রসূত কোনো ছবি যেন ভিভিডলি প্রাণবন্তভাবে যেন মনে হবে সেটা প্রেজেন্ট, কিন্তু সেটা প্রেজেন্ট নয়, সেটা অ্যাবসেন্ট বা ইমাজিনারি, কল্পনা থেকে করা, কিন্তু মনে হবে যেন সেটা বাস্তব এবং সেখানে রয়েছে, উপস্থিত। তাই উদাহরণে কি বলেছি দেখো, ম্যাকবেথ সিজ আ ড্যাগার ফ্লোটিং ইন ফ্রন্ট অফ হিম। এটা হচ্ছে ভিশনের এক্সাম্পল। সেখানে ম্যাকবেথ দেখেছিল ড্যাগার, কিন্তু সেই যে ছুরি প্রকৃতপক্ষে সেখানে ছিল না, ছুরি তো অ্যাবসেন্ট ছিল, ইমাজিনারি ছিল, তাই তো? ম্যাকবেথ কল্পনা করেছিল, ছুরি প্রকৃতপক্ষে সেটা ছিল না সেখানে। তাই ওই সিনটা হয়ে যাবে ভিশনের পারফেক্ট এক্সাম্পল। আশা করি ভিশন সম্পর্কে কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। নাম্বার 7 দেখো, অ্যালিটারেশন সাউন্ড। দেখো কি বলেছে, দ্য ডার্কনেস ড্রপস আগেইন। কোথায় পেয়েছো লাইনটা? অবশ্যই ডার্কনেস ড্রপস আগেইন, WB এর সেকেন্ড কামিং থেকে নেও। ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার, CONER হতো, এটা এখানে ওঠেনি। যাই হোক, দেখো দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার, এটাও WB এর সেকেন্ড কামিং থেকে নেওয়া। দেখো এই দুটো লাইনে কি হয়েছে? দ্য ডার্কনেস ড্রপস, একটা ডি সাউন্ড রিপিট হয়েছে একবারের বেশি। দ্বিতীয় লাইনটিতেও তাই, দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার, এফ সাউন্ডটা রিপিট হয়েছে, মানে দ্বিতীয়বার শোনা যাচ্ছে, একবারের বেশি হয়েছে। তো কি বলেছে? রিপিটেশন অফ অ্যান ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড ইন 2 or more words syllables that are close together। কি বলেছে না? রিপিটেশন না পুনরাবর্তন বা প্রত্যাবর্তন হবে ইনিশিয়াল প্রারম্ভিক কনসোনেন্ট সাউন্ডের, মানে ব্যঞ্জন ধ্বনির, ইন 2 or more word, দুটি বা দুয়ের বেশি শব্দে বা সিলেবেলে, দ্যাট আর ক্লোজ টুগেদার, যেগুলো কাছাকাছি আছে। তাহলে কোনো সেন্টেন্সে দুটো বা তার বেশি ওয়ার্ডের যে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডগুলো রয়েছে সেগুলো যদি রিপিট হয় তাহলে সেটা জানবো আমরা অ্যালিটারেশন। কনসোনেন্ট সাউন্ডটা মাথায় রাখবে যে অ্যালিটারেশনের ক্ষেত্রে কিন্তু ব্যঞ্জন ধ্বনির রিপিটেশন আমরা দেখতে পাবো। এখানেও তাই হয়েছে, ডার্কনেস ড্রপ, একই টাইপের ধ্বনি রিপিট হয়েছে, কনসোনেন্ট সাউন্ড। ফ্যালকন একই টাইপের ধ্বনি এখানে রিপিট হয়েছে, তাই এটা হচ্ছে অ্যালিটারেশন। এই ধরনের আরো এক্সাম্পল তোমরা তোমাদের সিলেবাসে যে পোমগুলি রয়েছে সেগুলোও দেখতে পারো, সেখান থেকেও পেয়ে যেতে পারো। আরো বিভিন্ন কবিদের কবিতায় উল্লেখযোগ্য অনেক অ্যালিটারেশনের এক্সাম্পল রয়েছে, সময় পেলে সবাই অবশ্যই দেখবে। আশা করি অ্যালিটারেশন বুঝতে কারো অসুবিধে নেই। নেক্সট দেখো, হাইপারব্যাটন বা ইনভার্সন। কি বলছে? আ চেঞ্জ অফ দ্য রেগুলার গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস। রেগুলার গ্রামাটিক্যাল অর্ডার মানে গ্রামাটিক্যাল যে অর্ডার আছে, শব্দের যে পাশাপাশি বসার ব্যাকরণগত যে স্ট্রাকচার, সেটাতে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? একটা উদাহরণ দেখো, নেভার শ আই নেভার ফেল্ড। কোথা থেকে নেওয়া হয়েছে? ইয়েস, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। কি বলেছে? নেভার শ আই নেভার ফেল্ড, কখনোই আমি দেখিনি, কখনো অনুভবও করিনি। দেখো এখানে যেহেতু কবিতার লাইন, এখানে কি ইনভার্সন প্রয়োগ করা হয়েছে, মানে গ্রামাটিক্যাল যে অর্ডার সেন্টেন্সের সেটা চেঞ্জ করা হয়েছে। গ্রামাটিক্যাল অর্ডার যদি করা হতো ঠিক করে, কি হতো? এটা দেখো, আইটা কিন্তু এখানে হওয়ার নয়, এটা হওয়া উচিত ছিল আই নেভার স বা আই স নেভার। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, ব্যাঙ্গল সেলার্স আর উই। তাহলে দেখো, ব্যাঙ্গল সেলার্স আর উই, এখানে প্রকৃতপক্ষে গ্রামাটিক্যাল অর্ডারটা যদি হতো উই আর ব্যাঙ্গল সেলার্স, এভাবে হতো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়েছে রেগুলার গ্রামাটিক্যাল অর্ডারে, তাহলে এটাকে বলছে ইনভার্সন বা হাইপারব্যাটন। তাহলে ইনভার্সন বা হাইপারব্যাটন বোঝা গেল যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার থাকবে সেটা
চেঞ্জ করা হয়ে থাকবে সেটাকেই বলছে ইনভার্সন বা হাইপারব্যাটন। মানে গ্রামাটিক্যাল অর্ডার, গ্রামাটিক্যালি যে পরপর সাজানো থাকবে শব্দগুলো, না সেটা উল্টো পাল্টা করে দেওয়া থাকবে, সেটাকেই বলছে হাইপারব্যাটন বা ইনভার্সন। নাম্বার 9, কিয়াসমাস। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ম্যাকবেথের সেই বিখ্যাত লাইন কি বলেছে না, দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেজেস হোয়েন রিপিটেড ইন দ্য সেম সেন্টেন্স। যে একটা সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে শব্দের বা ফ্রেজের রিপিটেশন থাকবে। দেখো বাক্যের প্রথম অংশে ফেয়ার ইজ ফাউল দেওয়া রয়েছে এবং দ্বিতীয় অংশে ফাউল ইজ ফেয়ার, ঠিক একই টাইপের রিপিটেশন করা হয়েছে, তাহলে চেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে যখন একই জিনিসটা রিপিট হয় সেখানে চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ডগুলো, ফেয়ার ফাউলের জায়গায় গেছে, ফাউল ফেয়ারের জায়গায় গেছে। তাই বলেছে চেঞ্জ ইন দ্য অর্ডার অফ ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডের যে অর্ডার ছিল সেটা আবার যখন সেটা রিপিট হয়েছে একই সেন্টেন্সে চেঞ্জ হয়ে গিয়েছে, তাই এটা হচ্ছে কিয়াসমাসের এক্সাম্পল। বোঝা গেল আশা করি। নাম্বার 10, মোস্ট ইম্পর্টেন্ট, আইরনি। আইরনি কি জিনিস না, কন্ট্রাস্ট বিটুইন রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশন। মানে বাস্তব আর যেটা আশা করা হবে এই দুটোর মধ্যে যে পার্থক্য, যে বৈপরীত্য, সেটাকেই বলছে আইরনি। নান অফ ওমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ। এই লাইনটা ম্যাকবেথ থেকে নেওয়া। কি বলেছিল সেখানে উইচেসরা, যে কোনো মহিলার গর্ভজাত কোনো পুরুষ ম্যাকবেথকে মারতে পারবে না। কিন্তু সত্যিই কি ম্যাকবেথ শেষে মারা যায়নি? সত্যিই কি কারো দ্বারাই ম্যাকবেথ মারা যায়নি? হ্যাঁ, মারা গিয়েছিল ম্যাকডাফের দ্বারা, সে একজন পুরুষ, মহিলার গর্ভজাত। কিন্তু হ্যাঁ, এর মধ্যে শকিং কি না, সে ডিরেক্টলি তার মায়ের পেট থেকে বেরোয়নি। তার জন্মের অনেক আগেই তার মায়ের গর্ভ থেকে তাকে ফোর্সফুল্লি বের করা হয়েছিল। ডিরেক্টলি যেভাবে সন্তান জন্ম নেয় মায়ের গর্ভ থেকে সেভাবে হয়নি। তাই এই লাইনটা আক্ষরিক অর্থে সঠিক হলেও এর কিন্তু হিডেন মিনিং রয়েছে, যেটার সাথে রিয়েলিটির কোনো মিল নেই। তাহলে যখন উইচেসরা বলেছিল নান অফ ওমেন বর্ন, মানে কোনো মহিলার থেকে জন্ম নেওয়া কেউই তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু পৃথিবীতে তো সবাই মহিলার থেকে জন্ম নেয়, কিন্তু ম্যাকডাফকে তো টাইমের আগে বের করে নিয়েছিল, মহিলার থেকে স্বাভাবিক প্রকৃতির নিয়মে তো সে জন্মায়নি। তাই এটা আয়রনির এক্সাম্পল, কারণ এখানে এক্সপেকটেশন যেটা ম্যাকবেথ করেছিল কিন্তু যেটা বাস্তবে ঘটেছিল, দুটোর মধ্যে একটি বৈপরীত্য ছিল। যেটা ভাবা হবে আর যেটা বাস্তবে ঘটবে দুটোর মধ্যে কোনো মিল নেই। আর এখানেও ঠিক তাই হয়েছিল। ম্যাকবেথ উইচেসের কথাটাকে যেভাবে নিয়েছিল, প্রকৃতপক্ষে তো সেটা সেভাবে ছিল না, তার ভেতরে আরো অন্য মিনিং ছিল যেটাকে ধরা যাচ্ছিল না। তাই বলা হয়েছে রিয়েলিটি, মানে আক্ষরিক অর্থে ওটা সঠিক মনে হলেও বাস্তবের সাথে তার বিপুল ফারাক রয়েছে। সেটাই হচ্ছে আয়রনি। আশা করি আয়রনি বুঝতে কারো কোথাও অসুবিধে নেই। তোমাদের টেক্সটের ভেতর থেকে যে কোনো লাইন তুলে দিলে কোনটা কোন ফিগার অফ স্পিচ, আশা করি এরপর থেকে সেটাকে চিহ্নিত করতে তোমাদের আর কারো কোথাও অসুবিধে হবে না। তাই এই সমস্ত ফিগার অফ স্পিচগুলো সবাই ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে ফিগার অফ স্পিচ থেকে আসা কোনো কোয়েশ্চেন আর তোমাদের কোনো অসুবিধে করছে না।